আসসালামু আলাইকুম। বাংলাদেশের এক অভূতপূর্ব অভ্যুত্থানের মধ্য দিয়ে ক্ষমতা গ্রহণ করেন অন্তর্বর্তীকালীন সরকার। সরকারের প্রতি মানুষের অনেক প্রত্যাশা থাকলেও তা আসলে কতটুকু বাস্তবায়ন হয়েছে, তা কতটুকু বাস্তবায়ন করতে পেরেছে অন্তর্বর্তীকালীন সরকার, সেই হিসাব মেলানো উচিত। আমি আসলে আমার ব্যক্তিগত জায়গা থেকে মনে হয়েছে কিছু বিষয় যেটি অন্তর্বর্তীকালীন সরকার সহজেই এবং সংক্ষিপ্ত সময়ে পারতেন, কিন্তু সেগুলো করতে পারেনি। অভ্যুত্থান পরবর্তী সময়ে বাংলাদেশের মানুষের মধ্যে একটি প্রত্যাশা জাগ্রত হয়েছিল। মানুষ মনে করেছিল 53 বছরের রাষ্ট্রটিতে যে সকল সমস্যা রয়েছে, অর্থাৎ রাজনৈতিক কালচারের কিছুটা হলেও পরিবর্তন করা সম্ভব। এর জন্য আন্তর্জাতিক ব্যক্তিত্ব অন্তর্বর্তীকালীন সরকার ডক্টর মোহাম্মদ ইউনূস বাংলাদেশের ক্ষমতা গ্রহণ করে। মানুষের প্রত্যাশা ছিল আকাশচুম্বী, রাষ্ট্রের সংস্কার হবে, রাষ্ট্রের যে সমস্যা তা সমাধান হবে এবং রাষ্ট্রের অর্থনীতি ঘুরে দাঁড়াবে। কিন্তু তার কতটা হলো, কতটা পারল ইউনূস সরকার? অর্থাৎ মানুষের মধ্যে আকাশচুম্বী কল্পনা থাকলেও বা আকাশচুম্বী প্রত্যাশা থাকলেও আমার ব্যক্তিগত জায়গা থেকে বেসিক কিছু প্রত্যাশা ছিল রাষ্ট্রের প্রতি। অর্থাৎ আমি চেয়েছিলাম এই প্রত্যাশাগুলো একটি সংক্ষিপ্ত সময়ে বাস্তবায়ন হবে, কিন্তু তার কতটা করতে পারলো অন্তর্বর্তীকালীন সরকার? দেখেন, আমি আমার জায়গাটিতে ছোট্ট ছোট কিছু প্রত্যাশা রেখেছিলাম যেটি হচ্ছে অন্তর্বর্তীকালীন সরকার ক্ষমতা গ্রহণের 2 থেকে 3 মাসের মধ্যে বাস্তবায়ন করতে পারতেন। বাংলাদেশের রাষ্ট্রের প্রধানতম সমস্যার মধ্যে উল্লেখযোগ্য সমস্যা হচ্ছে দলীয় নিয়োগ। অন্তর্বর্তীকালীন সরকারের দায়িত্ব ছিল নিরপেক্ষ এবং স্বচ্ছ মানুষগুলোকে সরকারি কর্মে নিয়োগ করা, কিন্তু অন্তর্বর্তীকালীন সরকার একটি হতাশাজনক বিষয় ঘটিয়েছে, তা হলো দলীয় নিয়োগ। আপনি যদি আপনার জেলায় ডিসি, এসপি, ইউনো, সচিব থেকে শুরু করে প্রত্যেকটি কর্মকর্তার দিকে তাকান, তাহলে আগের যে প্যাটার্ন ছিল, অর্থাৎ আগে যেখানে বসেছিলেন আওয়ামী লীগ, সেখানে হয়তো বা এখন বিএনপি বা জামাতের লোক বসে আছে। এক্ষেত্রে একটি হতাশাজনক ব্যঞ্জক বিষয় হচ্ছে ওই যে দলীয় লোক, ওই দলীয় লোকের মূল এজেন্ডা বা মনস্তাত্ত্বিক বিষয় থাকবে ওই দলের প্রতি সহানুভূতিশীল হওয়া এবং দলের হয়ে কাজ করা। তারা কখনোই বাংলাদেশপন্থী হয়ে কাজ করতে পারবে না। অর্থাৎ শিক্ষাবিদ সরোয়ার ভাই একটু প্রত্যাশা করেছিলেন যে রাষ্ট্র যদি ভালোভাবে চালাতে হয়, রাষ্ট্রের কিছু কিছু জায়গায় দলীয় লোক নিয়োগকে প্রত্যাহার করতে হবে বা দলীয় নিয়োগকে পরিহার করতে হবে। এই জায়গাটা থেকে অন্তর্বর্তীকালীন সরকার ব্যাপকভাবে ব্যর্থ হয়েছে। বিশ্ববিদ্যালয়ের ভিসি থেকে শুরু করে কলেজগুলোতে অধ্যাপক, অধ্যক্ষ থেকে শুরু করে প্রত্যেকটা নিয়োগ দলীয়করণ হয়েছে এবং যা আগামীর বাংলাদেশের জন্য সত্যি হতাশাজনক। কেননা আপনি জানেন, আগামী বাংলাদেশে যখন কোনো রাজনৈতিক দল ক্ষমতা আসবে, তাদের মধ্যে শতভাগ তারা তাদের দলীয় নিয়োগের দিকে ধাবিত হবে। এই জায়গাটিতে অন্তর্বর্তীকালীন সময়, এই সংক্ষিপ্ত সময়ে একটা বিষয় খুব ভালোভাবে করতে পারতেন, তা হচ্ছে দলীয় নিয়োগ প্রত্যাহার এবং সাধারণ এবং যারা হচ্ছে দীর্ঘ সময় পদবঞ্চিত ছিলেন এবং যারা আসলে নিরপেক্ষ মানুষ, তাদেরকে নিয়োগ করতে পারতেন। কিন্তু এই জায়গাটি অন্তর্বর্তীকালীন সরকার করেনি। দ্বিতীয় যে বিষয়টি হচ্ছে বাংলাদেশের রাজনীতিতে প্রধানতম সমস্যা আমি চিহ্নিত করি, তার মধ্যে হচ্ছে টেন্ডার পদ্ধতি। আপনি যদি রাজনৈতিক হত্যাকাণ্ড বা রাজনৈতিক সহিংসতার কথা চিন্তা করে থাকেন, ম্যাক্সিমাম ক্ষেত্রে এগুলো ঘটে থাকে টেন্ডারের কারণে। টেন্ডার পাওয়া না পাওয়া বা টেন্ডার কোন গ্রুপ পেলো, কোন গ্রুপ পেলো না, নিজেদের মধ্যে সহিংসতায় জড়ায় বিভিন্ন সময় বিভিন্ন রাজনৈতিক দল। এক্ষেত্রে অন্তর্বর্তীকালীন সরকারের কাছে আমি সংক্ষিপ্ত সময় একটা বিষয় প্রত্যাশা করেছিলাম, তা হচ্ছে ই টেন্ডার চালু করা। অর্থাৎ যদি তিনি ই টেন্ডার চালু করতে পারতেন বা শতভাগ টেন্ডারকে তিনি ই টেন্ডার রূপ হিসেবে রূপান্তর করতে পারতেন, তাহলে আসলে রাষ্ট্রের একটি ব্যাপক পরিবর্তন সাধিত হতো। রাষ্ট্রের যে হত্যাকাণ্ড, সহিংসতা সব কিছু কমিয়ে আনা সম্ভব ছিল ই টেন্ডারের মাধ্যমে। আর এইটা সংস্কারের জন্য আহামরি বড় পদক্ষেপের প্রয়োজন ছিল না। তৃতীয় এবং মোস্ট গুরুত্বপূর্ণ বিষয় যেটি হচ্ছে, সেটা হচ্ছে ছাত্র রাজনীতির পরিবর্তন। আমরা সবাই জানি, বাংলাদেশের আওয়ামী লীগ যে ফ্যাসিজম কায়েম করেছিল, তার একটি অন্যতম হাতিয়ার হিসেবে কাজ করেছিলেন বাংলাদেশ ছাত্রলীগ বা ছাত্র রাজনীতি। মূলদলের লেজুর ভিত্তির কারণে কিন্তু বাংলাদেশের ছাত্র রাজনীতিতে একটি কলঙ্কিত অধ্যায় হিসেবে বিবেচিত হয়। অর্থাৎ একটি ফ্যাসিজম যখন কায়েম হয়, তার মধ্যে অন্যতম হাতিয়ার হিসেবে কাজ করে ওই সংগঠনের ছাত্র উইং। আহমদ সামাদ থেকে শুরু করে বিখ্যাত দার্শনিক মানুষ মনে করেছেন, বাংলাদেশের রাজনীতি যদি কালচারের পরিবর্তন করতে চাই, তাহলে ছাত্র রাজনীতির পরিবর্তনটা অতীব জরুরি। অর্থাৎ ছাত্র রাজনৈতিক নেতারা মূলদলের লেজুর ভিত্তি না করলে সে দেশের রাজনৈতিক কালচার পরিবর্তন অনেকটা সম্ভব। আপনি যদি খেয়াল করে থাকেন, অন্তর্বর্তীকালীন সরকারের প্রধানতম দায়িত্ব হওয়া উচিত ছিল একটি সংক্ষিপ্ত সময়ে ছাত্র সংসদগুলো চালু করা, কিন্তু সেটি তারা করতে ব্যর্থ হয়েছে। আমি আসলে জানি না দুজন ছাত্র উপদেষ্টা সেখানে কি করছেন বা তাদের কি করা উচিত। বাংলাদেশের ছাত্র সমাজের মধ্যে একটি অভ্যুত্থান পরবর্তী ব্যাপকভাবে প্রত্যাশা ছিল অন্তর্বর্তীকালীন সরকার দ্রুত সময়ের মধ্যে ছাত্র সংসদ চালু করবেন,
কিন্তু তারা 1 বছর পেরোলেও ছাত্র সংসদের চালুর বিষয়ে এখনো আহামরি কোনো সিদ্ধান্তে পৌঁছাতে পারেনি, যেটা আমাদের জন্য চরম হতাশাব্যঞ্জক। দেখেন, আওয়ামী ফ্যাসিজম যখন কায়েম হয়েছে তার মূল স্টেক হোল্ডার ছিলেন ছাত্রলীগ অথবা ছাত্র সংগঠনগুলো। ভবিষ্যতেও যে ফ্যাসিজম কায়েম হবে বা হওয়ার সম্ভাবনা রয়েছে, সেগুলো কিন্তু তাদের ছাত্র সংগঠনের মাধ্যম দিয়েই কায়েম হতে পারে। এই বিষয়টাকে আপনি কিভাবে দেখবেন? ধরুন, বাংলাদেশের বড় বড় যে অভ্যুত্থানগুলো আছে বা বড় রাজনৈতিক আন্দোলন যে সংগঠিত হয়েছে, যেমন 90 স্বৈরশাসক আন্দোলন, পতনের আন্দোলন, 52 ভাষা আন্দোলন, 69 গণ অভ্যুত্থান এবং 2024 সালের কোটা সংস্কার বিরোধী আন্দোলন এবং পরবর্তী অভ্যুত্থান এবং 18 সালের কোটা সংস্কার আন্দোলন, সবগুলো আন্দোলনে কিন্তু সংগঠিত হয়েছে ছাত্রদের দ্বারা। অর্থাৎ ছাত্রদের যদি কোনোভাবে দমিয়ে রাখা যায়, অর্থাৎ ছাত্র নেতৃত্ব বিকাশের পথকে যদি কোনোভাবে রুদ্ধ রাখা যায়, তাহলে কিন্তু ওই দেশে ফ্যাসিজম কায়েম হওয়া অনেকটা সহজ হয়। সেক্ষেত্রে আমরা প্রত্যাশা করেছিলাম অন্তর্বর্তীকালীন সরকার একটি সংক্ষিপ্ত সময়ের মধ্যে তিনি এই ছাত্র সংসদ চালু করবেন, কিন্তু কোন অদৃশ্য কারণে বা কোনো অদৃশ্য ক্ষমতার বলে এই ছাত্র সংসদটা আটকে আছে আমাদের আসলে জানা নাই। কিন্তু এই যে বাংলাদেশের ছাত্র সমাজ অর্থাৎ বাংলাদেশের তরুণ প্রজন্ম চেয়েছিল আমাদের ছাত্র সংসদটা যেন চালু হয়, কিন্তু অন্তর্বর্তীকালীন সরকার এখানেও ব্যর্থ। অন্তর্বর্তীকালীন সরকারের আহামরি সফলতা নাই। আপনারা যত যাই বলেন বা যে ভাষাই বলেন যে অন্তর্বর্তীকালীন সরকার সংস্কার করবে, কিছু বেসিক বা মৌলিক সংস্কার ছিল যে সংস্কারগুলোর জন্য আহামরি সময়ের প্রয়োজন ছিল না, আহামরি পদক্ষেপের প্রয়োজন ছিল না। অন্তর্বর্তীকালীন সরকার চাইলেই সহজে পরিবর্তন করতে পারতেন, কিন্তু অন্তর্বর্তীকালীন সরকার সেই জায়গাটিতেও বেশিরভাগ সময় মনোনিবেশ করেননি। আমার জানা নেই আসলে অন্তর্বর্তীকালীন সরকার আগামীতে কি করবে, আগামীতে তার পরিকল্পনা কি। বাট রাষ্ট্র পরিবর্তনের জন্য এখনো সময় শেষ হয়ে যায়নি। কাঙ্ক্ষিত পদক্ষেপগুলো নিন, রাষ্ট্রের গুরুত্বপূর্ণ কাজগুলো এখনও করার সময় রয়েছে। অর্থাৎ আমরা আশা রাখবো অন্তর্বর্তীকালীন সরকার এখনও ব্যর্থ হয়ে যায়নি, সে যেন ব্যর্থ না হয়। কেননা এদেশের 18 কোটি জনগণ তার উপর একটি প্রত্যাশা রেখেছে। বাংলাদেশের 53 বছরের যে রাজনৈতিক কালচার রয়েছে, সেই কালচারের একটি পরিবর্তনের সময় এসেছে। নির্বাচন প্রতি 5 বছর পর পর যাবে, আসবে, নির্বাচন হবে, কিন্তু আমাদের প্রত্যাশা এবং প্রাপ্তির যে হিসাব মেলানোর সময় হয়তো এখন আমরা ব্যর্থ হলে আর কোনোদিনই তা বাস্তবায়ন করতে পারবো না। ধন্যবাদ সবাইকে।